আজকের ভিডিও শুরু করছি। আপনাদের কয়েকটা জায়গা ঘুরে দেখাবো। সেটা হচ্ছে বোয়াইচণ্ডী মন্দির, রামকৃষ্ণ মঠ, কামারপুকুরে শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটির, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, আর তার সাথে থাকবে বনলতা রিসোর্টের কয়েকটি ঝলক। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্লিমসের সুতপার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, আর আজকে এখন বাজে 5:25 মতো। সকালের আকাশটা দেখুন, সবে লাল হয়ে উঠছে। আর আমরা এখন কোথায় আছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমি আছি বর্ধমানে এখন। এই যে মেন রাস্তাটা, ব্যস্ততম বর্ধমানের রাস্তা, এই রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল শুরু হয়, সারা রাতই চলে প্রায়। আজকে যে ব্লগটা হতে চলেছে সেই ব্লগটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদেরকে সঙ্গে নিয়েই সেখানে যাব যেখানে আমরা যেতে চাইছি। আমার এই বারান্দাটা খুব ফেভারিট, জানেন তো। এখানে চেয়ার নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আর এই এখন গ্রিন টি নিয়ে বসে পড়েছি আমরা। চা খেয়ে নিই, চা খাওয়ানোর পর চান টান করে রেডি হয়ে নিই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি আপনাদের সামনে রেডি হয়ে। সকালবেলা আপনাকে বললাম 5:30টার সময় আমরা রেডি হচ্ছি। এখন রেডি হয়ে তারপরে আজকে আমরা কোথায় কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর চা শেষ হয়নি, চা খেতে খেতেই আপনাদের সাথে একটু গল্প করে নিই। তো আমরা আজকে যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি। বর্ধমান থেকে খুব একটা দূরে নয়। আর আসার সময় বনলতা রিসোর্ট হয়েও আসবো, সেখানটাও আপনাদের সাথে দেখাবো। তো আগে একবার বনলতা রিসোর্ট গেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আজকে বনলতা রিসোর্ট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমাদের বেরোবার টাইম হচ্ছে 6:30। 6:30 নাগাদ আমরা রওনা দিই। আমরা তো গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছি, এখন বেরিয়ে পড়েছি আমরা। 6:30 মতো বাজে। এটা হচ্ছে বর্ধমানের সদরঘাট। এখানে বিভিন্ন ধরনের মেলা বর্ধমানের যা কিছু হয় এখানটায় হয়। আর ছট পুজোতেও এখানে খুব ভিড় হয়। আর চারপাশটা একবার দেখুন, পুরো ধানের ক্ষেতের ওপর সকালে রোদ্রুটা পড়েছে, মানে ওপরটা পুরো সোনার মতো চকচক করছে। কি সুন্দর লাগছে পরিবেশটা। এখন আমরা চলে এসেছি বোয়াইচণ্ডী মন্দিরে। এটা কিন্তু আমার জানা ছিল না। আর এটা হচ্ছে বোয়াইচণ্ডী মন্দিরের গেট। আর এই চারপাশে রয়েছে বিভিন্ন দোকান, যেখান থেকে পুজোর সামগ্রী আপনি কিনতে পারেন। 100 টাকা, 200 টাকা, যে যেমন চায় সেরকম পুজোর সামগ্রী এখানে কিনতে পারে। আমরা যেহেতু অনেক সকালে এসেছি, যেহেতু এখনো সেরকম ভাবে দোকানগুলো সব খোলেনি, আর ভিড়ও নেই সেরকম ভাবে। তো আমাদের যে গাড়িতে করে নিয়ে এসছে ভাই, উনি আমাদের এখানে নিয়ে এসছেন। এই মন্দিরের সামনে এই খড়ের চালা দিয়ে বিভিন্ন দোকানগুলো সাজানো হয়েছে, আর পেছনে একটা বড় পুকুরও রয়েছে। তো চলুন আমরা পুজোর সামগ্রী কালেক্ট করে নিয়ে আমরা মন্দিরে যাব পুজো দিতে। এই যে এখান থেকে আমরা পুজোর জিনিসপত্র কিনবো। মা এখানে বসন্ত চন্ডী নামে পূজিত। আর এটা হচ্ছে মায়ের ঘাট। এখানে দেখুন লিখে দিয়েছে কোনো যানবাহন রাখবেন না ঘাটের সামনে। এইখানে এই পুকুরের জলে হাত ধুয়ে মাথায় জল নিয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরাও হাত ধুয়ে নিয়েছি, এবার আমরা মন্দিরে প্রবেশ করব। তো আমরা এখন পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে যাচ্ছি মন্দিরে। চলুন যাই মন্দিরে পুজো দিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি বোয়াইচণ্ডী মন্দিরে। আর এখানে মায়ের মূর্তির ছবি তোলা বারণ, এটা অষ্টভুজা দুর্গা মূর্তি। তো ওনারা এখানে পুজো যেটা দেন, যে বাড়ি কোথায় আছে সেই হিসেবে পুজো দেন, কিন্তু আমাদের তো দেশের বাড়ি সেভাবে এবার বলা নেই। তো আমরা বললাম আমাদের বর্ধমানে বাড়ি আছে। আর এইখানে মায়ের পুজো দিলাম। পুজো তো আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভেতরে মায়ের ছবি তোলা নিষেধ আছে। দুর্গা মায়ের মূর্তি আছে এখানে, মায়ের মুখটা আছে। খুব সুন্দর জায়গাটা, সকাল সকাল ভীষণ ভালো লাগলো এরকম একটা জায়গায় আসতে পেরে। তো আপনাদের কেমন লাগলো জায়গাটা নিশ্চয়ই বলবেন। যেমন বাইরেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে মন্দিরের বিশেষত্ব হচ্ছে, এখানে যে পুজোটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার নাম, গোত্র
এবং বাড়ির ঠিকানা সবকিছু জেনে ওনারা নথিভুক্ত করে রাখেন। পরবর্তীকালে আপনার পরিবার থেকে যদি কেউ আসে, তাহলে সেই যে পুরোহিত আপনার পুজো দিয়েছিলেন সেই পুরোহিত আবার তার সেই নামগোত্র ঠিকানা বার করে খাতা থেকে, যেমন আমরা গয়াতে দেখেছি হয় এটা, এখানে ঠিক একইভাবে হয়। তো খাতা থেকে বার করে আবার উনি পুজো দিয়ে দেবেন। তো আমরা তো আমাদের এর আগে কেউ এখানে আসেনি, তো ওনারা আমাদের নাম গোত্র ঠিকানা সমস্ত লিখে রেখেছেন। পরবর্তীকালে যদি কেউ আসে তাহলে সে যদি আমাদের নাম বলে তখন সেটা বার করে দেবে। আর এখানে বাইরে, মন্দিরের বাইরে ধূপ দেওয়ার জায়গা আছে, এই যে এখানটায়, এখানে ধূপ জ্বালিয়ে মায়ের মন্দিরের ভেতরের থেকে তো দেখাতে পারবো না, বাইরে থেকে একটু আরতি করে নিলাম। খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। মানে এত মন্দিরে এত জায়গা গেছি, কিন্তু এই জায়গাটা সত্যি সুন্দর। যদি বর্ধমানে কেউ কোনোদিন আসেন তো এই জায়গাটা নিশ্চয়ই আসবেন, ভালো লাগবে সকাল সকালে এসে। উনি আমাদের নাম গোত্র ঠিকানা সমস্ত লিখে নিলেন, ওনাদের খাতা আছে, সেই খাতার মধ্যে লিখে নিয়েছেন সমস্ত কিছু। বাইরেটা কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটার নাম বোয়াই, বোয়াই গ্রামে বোয়াই চণ্ডী মন্দির। সমস্ত বাইরে চারপাশে খড়ের চালা দেওয়া বাড়ি ঘর। তো এখান থেকে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কামারপুকুর। আমরা চলে এসেছি কামারপুকুর, আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, কামারপুকুর গেট। আর আপনারা তো জানেন যে এখানে ছবি তোলা একদমই বারণ, কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটো অ্যালাউড নয়, তো বাইরে থেকেই দেখাতে হবে। আর এই চারপাশটা এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরেটা কিন্তু খুব সুন্দর, মানে একটা আলাদাই শান্তি আছে। এখানে মন্দিরের দর্শনের সময়সূচি দেওয়া রয়েছে, আর এপাশে যে খড়ের চালা দেওয়া বাড়িগুলো রয়েছে যেখানে ঠাকুর থাকতেন, আর এপাশে একটা মন্দির রয়েছে। আর এই যে গাছটি দেখছেন শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতে লাগানো এই গাছটি, কি বিশাল, কত বছরের গাছ, আর কত কিছু সাক্ষী রয়েছে এই গাছ। গোড়াটা দেখুন কি মোটা, মানে কত বছর ধরে কত কিছু দেখেছেন, ঠাকুরকেও দেখেছেন উনি। তো এখন আমরা পেছন দিকটা একটু এসছি, এখানে তো ছবি তোলা বারণ নেই, পুকুরের জলে হাঁস চড়ে বেড়াচ্ছে, দারুণ সুন্দর। এখান থেকে যতটুকু সম্ভব হলো আপনাদের দেখালাম। ঠাকুর সকলের মঙ্গল করুক। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে আপনারা যদি চলে আসেন, ওই যে রামকৃষ্ণ মঠের গেট তার উল্টো দিকে যদি চলে আসেন, তাহলে এখানে একটা রয়েছে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হালদার পুকুর, যেটা শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত। দেখুন কি সুন্দরভাবে ঘাট বাঁধানো, চারপাশটা বিশাল একটা পুকুর। এই পুকুরের জল সবাই ঠাকুরের এবং মায়ের আশীর্বাদ স্বরূপ মাথায় লাগায়। তো চলুন আমরাও একটু জল মাথায় নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিই। আর ঠিক মন্দির থেকে বেরিয়ে বাইরের দিকে একটা রয়েছে যেখানে কিছু ছোট ছোট ঘর রয়েছে, যেখানে এসে আপনি থাকতেও পারেন। এখন ঘরগুলো মনে হয় লোকজন সেরকম কিছু নেই, বন্ধ রয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট কটেজের মতো ঘর রয়েছে বাউন্ডারির ভেতরে, যেখানে মানুষ এসে থাকতে পারে দু একদিন। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী মাতৃ মন্দির জয়রামবাটিতে, যেটা কামারপুকুর থেকে ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার মতো, তো খুব বেশি সময় লাগে না আসতে। আর এখানে বিভিন্ন দোকান রয়েছে, যেহেতু আমরা অনেক সকালে এসেছি দোকানগুলো এখনো সব খোলেনি। আর এই মন্দিরের গেট আর এই মন্দিরের খোলার বন্ধর সময়সূচি এখানে দেওয়া রয়েছে 8:30 থেকে 11:30। আর এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি, তো ভেতরে যাব, কিন্তু এখানেও কিন্তু রেস্ট্রিকশন রয়েছে ছবি তোলা এবং ভিডিও করা। কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা। এখানে রয়েছে বিবেকানন্দের মূর্তি, আর এখানে দেখুন টবে টবে পদ্ম ফুল লাগানো হয়েছে, এদিকে যেতে দিচ্ছে না, এখানে লেখা আছে এদিকে যাওয়া নিষেধ।
সুন্দর সুন্দর পদ্ম ফুল লাগানো হয়েছে টবে টবে। মানে কতটা যত্ন পেলে এত সুন্দর গাছগুলো হয়। আর এটা মায়ের মন্দির, ছবি ঠিকঠাক ওঠেনি যদিও, কিন্তু যতটুকু পেরেছি ছবি তুলতে পেরেছি। চলুন বাইরের দিকে যাওয়া যায়। আর এই একটা দোকান এখানে রয়েছে, দোকান ঠিক নয়, এখানে মায়ের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শাড়ি পাওয়া যাচ্ছে। তো আমি এখানে একটা মায়ের জন্য সিল্ক কিনেছি। এটা কাঞ্চি সিল্ক না কিছু একটা বলছিল, হাতের কাজ করা, কেমন হয়েছে জানাবেন। আর নিয়েছি মধু, ধূপকাঠি, তারপরে আমি আমার জন্য একটা শাড়ি কিনেছি, দেখাচ্ছি। এটা বালুচরি শাড়ি, আমার কালো হচ্ছে ফেভারিট কালার। খুব ভালো লাগলো শাড়িটা দেখে, তাই নিলাম। কেমন হয়েছে জানাবেন। এবার তো খেতে হবে, দেরি হয়ে গেছে অনেক। চলে এসেছি কামারপুকুরে আবার। এটা একটা মিষ্টির দোকান। এখানে তো মিষ্টির দোকান ছাড়া কোথাও আলাদাভাবে রেস্টুরেন্ট সেরকম ভাবে দেখলাম না, আর অনেক বেলাও হয়ে গেছিল। তো আমাদের এখানে আর এসে জিজ্ঞেস করলাম যে কচুরি পাওয়া যাচ্ছে কিনা, বললো পাওয়া যাচ্ছে। তো নিয়ে নিয়েছি কচুরি তরকারি। তাছাড়া তো আর কিছু আলাদা খাওয়ার মতো এখন এখানে নেই। আর দেখুন এখানে কড়াই কড়াই মিষ্টি কত তৈরি হচ্ছে দেখুন। সাদা বোঁদে কামারপুকুরের বিখ্যাত। আর এখানে ল্যাংচাও আছে, মাখা সন্দেশ রয়েছে। খেয়ে নিয়ে এবার যাব বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরটা ঘুরে তারপর ফেরার সময় বনলতা রিসোর্ট হয়ে ফিরবো আমরা। তো চলুন খেয়ে নিয়ে এগিয়ে যাই বিষ্ণুপুরের দিকে। আমরা রওনা দিলাম বিষ্ণুপুরের পথে। আর বিষ্ণুপুরের রাস্তায় যেতে যেতে পড়লো এই জয়পুর জঙ্গল। খানিকক্ষণ দাঁড়িয়ে জঙ্গলের শোভা উপভোগ করে নিলাম। কি ঘন জঙ্গল দেখুন দুপাশে। জয়রামবাটি থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স 543 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 6 মিনিট। তো আমরা বিষ্ণুপুরের এই গেটের সামনে এসে দাঁড়িয়েছি। দেখুন এটা হচ্ছে বিষ্ণুপুরের প্রবেশদ্বার। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঐতিহাসিক শহর, যা মল্ল রাজবংশের রাজধানী ছিল। 6ষ্ঠ শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের শুরু পর্যন্ত প্রায় 1000 বছর বাঁকুড়া জেলার ইতিহাস মল্লভূমি রাজ্যের উত্থান পতনের সম্পর্কিত। মল্ল রাজবংশ বিষ্ণুর উপাসক ছিলেন, তাই বিষ্ণুপুর উনি নাম দিয়েছিলেন। বিষ্ণুপুর শহরটি মল্ল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 695 খ্রিস্টাব্দে আদি মল্ল রাজা ছিলেন প্রথম মল্ল রাজা, এবং তার রাজধানী ছিল বিষ্ণুপুর। বিষ্ণুপুরের বিখ্যাত হচ্ছে পোড়া মাটির তৈরি মন্দির আর বালুচরি শাড়ি। এই যে মন্দিরগুলো দেখছেন এত সুন্দরভাবে খোদিত, এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এগুলো শ্যামরায় মন্দির, জোড়া বাংলা মন্দির আর মদন মোহন মন্দির হচ্ছে খুবই বিখ্যাত এখানকার। আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম সঙ্গে, উনি আমাদের খুব সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু যেহেতু ওনাদের রেস্ট্রিকশন আছে যে ওনাদের কোনো কিছু ভিডিওতে দেওয়া যাবে না, তাই ওনাদের কথা আপনাদের শোনাতে পারিনি। এটা হচ্ছে রাস মন্দির। 1600 খ্রিস্টাব্দে এই রাস মঞ্চটি নির্মিত হয় এবং 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে, এবং তখন এখানে মূর্তি আনা হতো, মূর্তি এনে এখানে পূজা অর্চনা করা হতো। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে বিষ্ণুপুরের হাট মঞ্চ, মানে এখানে শনি রোববার করে হাট বসে বিষ্ণুপুরে, এবং বিষ্ণুপুরের তৈরি রকমারি জিনিসপত্র এখানে বিক্রি হয়। এখন চলে এসেছি বিষ্ণুপুরের রাধা মাধব মন্দিরে। বিষ্ণুপুর নিয়ে ভিডিও করতে গেলে একটা ভিডিওতে সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয়। এত মন্দির আছে, এত তার ইতিহাস, যে একটা ভিডিওতে বলে শেষ করা যায় না। তবু চেষ্টা করছি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরা। এটা হচ্ছে রাধা মাধব মন্দির, আর এই বাইরেটা একটা পার্কের মতো আছে, সুন্দর করে সাজানো। চলুন ভেতরে যাই। এই গাছগুলো কত বছরের পুরনো ঠিক জানি না, আর কত ইতিহাসের সাক্ষী এরা তাও জানি না, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আমাদের গাইড কিন্তু ঠিকঠাক ভাবে সবকিছু আমাদের বুঝিয়ে দিচ্ছেন। চলুন সামনের দিকে যাই। এই গাছটা দেখুন, এই গাছের গুড়িটা দেখুন,
কিভাবে নিজেকে বাঁচানোর জন্য নিজের মতো করে ছড়িয়ে পড়েছে মাটি আঁকড়ে ধরে। 3টে ভাগ হয়ে গেছে গুড়িটা। আর তারপরে কালার করেছে বলে, সাদা লাল রং করেছে বলে আরো সুন্দর লাগছে। এটা শিমুল গাছ। এখানে গাছে কিন্তু প্রত্যেকটা গাছের গায়ে নাম লেখা আছে। দাঁড়িয়ে আছি 1658 সালে তৈরি মল্ল রাজা দ্বারা লাল বাঁধে। এই লাল বাঁধের নাম হয়েছে এই কারণে, কারণ পার্সিয়ান নৃত্যশিল্পী যিনি অপূর্ব সুন্দরী ছিলেন, এই লাল বাঁধে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। সেই থেকে নাম হয়েছে এর। ওনার নাম ছিল লালবাই এবং তার থেকে নাম হয়েছে লাল বাঁধ। বিষ্ণুপুরে সব মন্দিরে কারুকার্য খচিত আছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণের বিভিন্ন লীলা। এটা হচ্ছে জোড়া মন্দির। এই জোড়া মন্দিরেও একইভাবে পূজিত হতেন বিভিন্ন দেবদেবী, কিন্তু এখন তার কোনো চিহ্ন নেই। মন্দির কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার নিজের জায়গায়। 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই দলমাদল কামান, যা মারাঠি আক্রমণের বিরুদ্ধে মল্ল রাজারা ব্যবহৃত করেছিলেন। এর ওজন প্রায় 296 মণ। দলমাদল কামানের খুব কাছেই অবস্থিত বিষ্ণুপুরের ছিন্নমস্তার মন্দির। আর এই মন্দিরের এখন বিশ্রাম টাইম এটা এখানে দেওয়া আছে, দেখুন 1টা থেকে 3টে মন্দিরে মায়ের বিশ্রাম সময়। মন্দির ঢাকা আছে, এখন মূর্তি ঢাকা আছে, কিন্তু মায়ের মূর্তির কোনো ছবি তোলা যায় না, বারণ আছে। যেহেতু মা এখানে ছিন্নমস্তা, ওই জন্য মায়ের ছবি এখানে তোলা হয় না। মন্দির প্রাঙ্গণ এখন ফাঁকাই আছে। বিষ্ণুপুর ঘুরে দেখা একদিনে সম্ভব নয়। এখানে থেকে 2-3 দিন ধরে দেখে এবং সমস্ত স্থাপত্য, মন্দির, সমস্ত ইতিহাস জেনে সবকিছু দেখে ফেরার জন্য অন্তত 3-4 দিন লাগে, কিন্তু আমাদের তো সময় নেই, আমাদের ফিরতে হবে। তাই বিষ্ণুপুর থেকে এবার আমরা রওনা দেব বাঁকুড়ার বনলতা রিসোর্টের দিকে। চলে এসেছি বনলতা রিসোর্টে। রিসোর্টটা ঘুরে দেখার আগে চলুন লাঞ্চ করে নিই। অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে মতো বাজে। তো আমরা লাঞ্চের জন্য হালকাই খেলাম। আমরা লাঞ্চে নিয়েছি, এখানে মেনু কার্ড দিয়েছে, কিন্তু আমরা লাঞ্চে হালকা নিয়েছি, যেটা হচ্ছে ভেজ থালি এনাদের। আর এর মধ্যে আলু পোস্ত, একটা সবজি, লঙ্কা, লেবু, শুক্তো সব কিছুই আছে। আর একটা শাকের আইটেমও রয়েছে। আর তার সাথে আমরা নিয়েছি পমফ্রেটের একটা রেসিপি। আর তার সাথে ভেজ থালির সাথে ইনক্লুডেড আছে পায়েস, আর আমরা টক দই আলাদা করে নিয়েছি, আর সঙ্গে চাটনিও আছে। খেয়ে নিয়ে এবার রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবো। চলুন খেয়ে নিই রিসোর্টটা ঘুরে দেখাচ্ছি। জয়পুর জঙ্গলের ধারে অবস্থিত বাঁকুড়ার বনলতা রিসোর্ট একটি বিখ্যাত রিসোর্ট, এবং এখানে জয়পুর জঙ্গলের ধারে প্রচুর রিসোর্ট রয়েছে। তবু আমি তো সেখানে থাকিনি, কিন্তু এখানে থেকেছিলাম, একবার শীতকালে এসে থেকেছিলাম, আর আমার মনে হয়েছিল এটা সত্যিই সেরা। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই বনলতা রিসোর্ট, এবং এখানে রয়েছে শাকসবজি, ফলমূল, ফুল, দুধ, দই সবকিছু তৈরি এখানেই হয়। আবার এখানে উৎপন্ন জিনিস থেকে এরা রেস্টুরেন্টগুলো চালায়। চলুন আমরা ভেতরে গিয়ে আপনাদের পুরোটা দেখাই। এই রিসোর্টের ভেতরে রয়েছে ছোট ছোট কটেজ, সেই কটেজে আপনি থাকতে পারেন। দেখুন এখানে সুন্দর সুন্দর ছোট ছোট মাটির চাল, খড়ের চাল দেওয়া মাটির দেওয়ালে কটেজ রয়েছে। আর তার সামনে রয়েছে ফুলের বাগান। শহরের ব্যস্ততা, শহরের কোলাহল থেকে ছুটি নিয়ে দুদিন যদি আপনি এসে এখানে থাকতে চান নিশ্চিন্তে, নিরিবিলিতে, অবশ্যই থাকতে পারেন। আর এখানে দেখুন সবজি চাষ করেছে, প্রচুর কলমি শাক লাগানো আছে। আর ফুলের বাগানের তো এখানে শেষ নেই, প্রচুর ফুল গাছ এখানে। এইদিকে দেখুন লাল হয়ে আছে একদম ফুলে, যেটা আমরা মোরগ ঝুটি ফুল বলি। আর এই গরমেও রয়েছে গোলাপের সম্ভার। দারুণ লাগছে না দেখতে, কিন্তু বাইরে কিন্তু প্রচুর গরম, সেই জন্য একটু ভিড়টা কম। আর এখানে রজনীগন্ধার চাষ করা হয়েছে। এই যে সামনে পুকুরটা দেখছেন, এই পুকুরে রয়েছে মাগুর মাছ, বড় বড় মাগুর মাছ আছে পুকুরের মধ্যে।
এখানে দেখুন, দেখতে পাবেন মাছগুলো কিরকম সামনে আসছে খাওয়ার জন্য। ওই দেখেছেন, মুখ উঁচু করে খাওয়ার জন্য। রং বেরঙের ফুলের সম্ভার দেখতে দেখতে বনলতা রিসর্ট ঘুরে দেখা। এখানে জায়গাটা পুরো ঘুরতেই আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাবে। ফুল, মাছ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। এগুলো মনে হয় টার্কি। কি সুন্দর রং পাখি গায়ের না। তাছাড়াও রয়েছে কিউই, আর কিউইর মাংস এখানে রান্না করে ওনারা খেতে দেন। এই যে কটেজগুলো দেখছেন, এই কটেজে আমরা ছিলাম গতবার এসে। আর সামনে এরকম ফুলের বাগান, আর গাড়ি পার্কিং একদম ঘরের সামনেই করা যায়। তো চলুন, বনলতা রিসোর্ট তো ঘুরে আপনাদের দেখালাম কিছুটা। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে ঢেকি রাখা আছে। এই ঢেকিতে এখানে শীতকালে পিঠে পায়েস তৈরি হয়, চাল কুটে পিঠে পায়েস তৈরি হয় এখানে। এখন কি হয় জানি না, এখন তো বন্ধ দেখছি। রিসোর্টের বাইরে ভেতরে 2 জায়গায় রেস্টুরেন্ট রয়েছে। তো চলুন এবার ফেরা যাক, বর্ধমানে ফিরতে হবে। দেখা হচ্ছে খুব সকালে কালকে। কাল তো হচ্ছে পয়লা বৈশাখ, তো কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার, আজ পয়লা বৈশাখ 1432। আজ বাঙালিদের শুভ নববর্ষ। আর আপনারা জানেন আমরা বর্ধমানে আছি। এই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। বড়দের অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। শুভ নববর্ষ আপনাদের সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। তো আজ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আমরা চান টান করে রেডি হয়ে গেছি। আমাদের সামনেই মন্দির আছে, কালী মন্দির, তো সেখানে যাব পুজো দিতে। তো চলুন আপনাদের দেখাবো আমাদের নববর্ষ কিভাবে শুরু হচ্ছে। আর আপনাদের সবার নববর্ষ খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। চলে এসেছি সার্বজনীন আদিবাসী কালী মন্দিরে। আর এই মন্দিরটি বহু বছরের পুরনো। আমি অনেক ছোট থেকে দেখছি এই মন্দিরটা রয়েছে। এখন তো অনেক কিছু মেনটেনেন্স করা হয়েছে। আর এই যে রাস্তা দিয়ে সোজা চলে এসেছি আমরা। আর এখানে এখন মায়ের মন্দিরে পুজোর জন্য আমরা প্রস্তুতি চলছে। পয়লা বৈশাখের সকালটা শুরু করলাম মায়ের পুজো দিয়ে। এখন চলে এসেছি আমরা কার্জন গেটে। আর কার্জন গেটে দেখুন প্রচুর মানুষ, ব্যস্ততা শুরু হয়ে গেছে। আর এখানে সকালে তো দোকানপাট খোলে না, কিন্তু পাইকারি বাজার শুরু হয়ে যায়। শাকসবজি, ফলমূল, ফুল সমস্ত কিছু এখানে পাইকারি বাজারে বসে সকালে। এখানে দেখুন ফুলের কত সম্ভার। যেহেতু পয়লা বৈশাখ প্রচুর ফুল বিক্রি হচ্ছে, কিন্তু দোকানপাট কিন্তু এখন বন্ধ। আমরা চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। আর পুজো তো আমরা এখানে দিয়েই এসেছি, পুজো আমরা আজকে দিইনি। তো এখানে প্রচুর ভিড় সর্বমঙ্গলা মন্দিরে আজকে। আর এখানে মায়ের দর্শন দূর থেকে আপনাদের করালাম, কিন্তু ভেতরে যাওয়া যাচ্ছে না। বছরের প্রথম দিনে প্রচুর মানুষ ছুটে এসছে মায়ের কাছে। আর এখানে পাঠ চলছে, ভীষণ সুন্দর একটা পরিবেশ। এখন চলে এসেছি বর্ধমানের বিখ্যাত দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে কচুরি নিয়ে যাব। এই দেখুন সিঙ্গারা ভাজা হয়েছে সকাল সকাল। কচুরি নিয়ে সকাল সকাল চলে এসেছি। আমার এটা বাবার বাড়ি, তো ওই বাড়িটা আপনাদের দেখানো হয়নি কোনোদিন। আজকেও পুরোটা হয়তো দেখাতে পারবো না, যতটুকু পারছি দেখাচ্ছি। এটা বাইরেটা, দেখুন গাছে কাঁঠাল হয়েছে। এখানে প্রচুর গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, বিভিন্ন ফুলের গাছ, অনেক গাছ আছে। পাঁচিল দিয়ে, বিশাল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা।
চারপাশটা। আর এখানে সব বাড়ি এরকম উঁচু উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এটা ডাইনিং স্পেসটা, ও দোতলাও আছে, দোতলা আজকে আর উঠছি না, দেখাচ্ছি না। সামনে একটা ঘর রয়েছে, এটা এই পাশে এটা রান্নাঘর, এই যে এটা রান্নাঘর। রান্নাঘরটাও অনেক বড় আর ওপেন। আর আমার মা খুব যেহেতু ঠাকুরের ভক্ত, অনেক ঠাকুরের ছবি, এখানে সারদামণির ছবি আছে টেবিলের উপরে, খুব সুন্দর করে গোছানো। আমার মা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আমাদের জলখাবার চলে এসছে, সুজি, কচুরি, আর তার সাথে ছোলা আলুর তরকারি। কচুরি আর তরকারি আমরা কিনে এনেছিলাম। তো আজ আমাদের ফিরতে হবে। আমরা এখন বিকেল 4:30 বাজে। এখন আমরা দাঁড়িয়ে আছি বর্তমান ভবনের সামনে। এখান থেকে বাসে আমরা কলকাতা ফিরব। আর গ্রিন লাইন বাসে আমাদের টিকিট বুক করা আছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, আর যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আর বাসে আমরা উঠে গেছি। চলুন আজকের মতো ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে, একটা নতুন দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।